2026 চলে আসছে, 2025 শেষ। চলেন দেখে আসি 2025-এ আমরা কি কি ক্যাচাল ক্রিয়েট করছি। 2025 সালে পিসিবি স্টুডিও টোটাল ভিডিও বানাইছে 296টা। মজার ব্যাপার হচ্ছে 2024-এ প্রবাবলি 356টাই বানাইছিল, এবার কিছু কম আছে। সো আপনারা যারা কমপ্লেন করছেন তাদের জন্য ভিডিও সংখ্যা কমে আনা হয়েছে, অ্যাটলিস্ট 50টা। কিন্তু শর্টসের পরিমাণ বাড়ছে, শর্টস হয়েছে টোটাল 731টা। এই 296টা ফুল ভিডিওতে আমরা ভিউ পাইছি 2,70,00,000। আর যে শর্টসগুলো ছিল, শর্টসগুলোর ভিউ ছিল 3,60,00,000। সব মিলে 6,40,00,000 বেশি আমরা আপনাদের সামনে গিয়ে উকি দিছি, এবং আমরা নষ্ট করছি আপনাদের 21 লাখ ঘন্টা। এখন কোন ডিপার্টমেন্ট কয় ঘন্টা নষ্ট করছে আর অ্যাকচুয়ালি কি কি আপনাদেরকে দেখাইতে পারছে, চলেন দেখে আসি। পিসিবিতে 2025 সালে স্মার্টফোন সেকশনটি ছিল অনেকটা আপরাইজিং এর মতো। শুরুতে ছিল আমার বড় ভাই মেন্টর সাদমান লাবিব, এরপর আসলাম আমি জয়রাও ফোন। এখন এই বছর কমেন্টে আমাদেরকে অনেকেই আপনারা পিসি বিল্ডার বাংলাদেশ থেকে ফোন বিল্ডার বাংলাদেশও বানিয়ে দিয়েছেন। এখন ফোনের স্পন্সার্ড কন্টেন্ট আমাদের তেমন একটা আসে না, যেগুলো আসে ওগুলো করি। পাশাপাশি হচ্ছে আমাদের নিজেদের পারচেস কিংবা বন্ধু বান্ধব যে ফোন কিনে সেগুলো ধরে এনে সেগুলোরও আমরা রিভিউ করে থাকি। তো এই বছর 12 মাসে অ্যাটলিস্ট আমরা 12টা হলেও ফোন রিভিউ করেছি। এখন সবগুলো প্রজেক্ট নিয়ে কথা না বললেও যদি কিছু মেমোরেবল প্রজেক্ট নিয়ে কথা বলি, বছরের শুরুতেই আমরা রিভিউ করেছিলাম স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা। এখন এই ফোনটি রিভিউ করার সময় আমরা জামান ভাই দৌড়ানি পর্যন্ত খেয়েছি, এবং এখনো জামান ভাই এই ফোনটি নিজের ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করছেন। নেক্সট সবচেয়ে মেমোরেবল প্রজেক্ট ছিল Vivo X300 Pro। এই ফোনটির রিভিউ আপনারা কয়েকদিন আগেই আমাদের চ্যানেলে দেখেছেন। এখন এই ক্যামেরা কিং ফোনটির চুল চেরা বিশ্লেষণ করার জন্য আমরা স্টুডিওতে এনেছিলাম জেইসের সুপ্রিম প্রাইম লেন্স সেটআপ। এছাড়া বছরের মাঝামাঝি সময় এসেছিল Honor 400 এবং Realme C75। এই ফোনগুলোকে জামান ভাই কম্পেয়ার করেছিল আমাদের স্টুডিওর দেয়ালের সাথে। এক্ষেত্রে Honor 400 দেয়ালটিকে সার্ভাইভ করলেও আমরা Realme C75 কে বাঁচাতে পারিনি। Realme C75 কে আমরা Realme সেন্টারেও নিয়ে গিয়েছিলাম এবং তারা বলেছে এই ফোনটিকে ফিক্স করা সম্ভব নয়। এছাড়া Nothing 3A, Samsung Galaxy A36, iQOO Neo 10 কিংবা Motorola S60 Proর মতো ফোনগুলো রিভিউ করেছি আমরা এই বছর। সেই ফোনগুলো নিয়ে যদি একটু আসছে আমার মোবাইল রিভিউয়ার ভাই, ফ্রেমটা ঠিক করেন তো। পিসিবিতে মোবাইল রিভিউয়ার কি করে? মনিটর ইভেন্টে আমি চলে এসেছি কারণ অতুল ভাইয়ের ফ্লাইট মিস করছে। পুরো বছরের কথা বললে এবছর মনিটর টিমের জন্য তেমন একটা ভালো যায় নাই। লাস্ট ইয়ার খুবই ভালো ছিল, এবছর তেমন একটা আমরা রিভিউ করতে পারিনি। অ্যান্ড লাস্ট ইয়ার অ্যারাউন্ড 80 to 90 মনিটর আমরা রিভিউ করছিলাম, কিন্তু এই ইয়ারে এসে আমরা তার অর্ধেক করতে পারছি, জাস্ট 40টা। এছাড়া আরেকটা দুঃখের কারণ, আমাদের মনিটর টিমের কিছু সেন্সার যে কার্গো ভিলেজে ফায়ার ইনসিডেন্ট হয়েছিল ওইখানে পুড়ে গেছে। এছাড়াও ক্যালভেনের সাবস্ক্রিপশন শেষ হয়ে গেছিল, জামান ভাই 3 লাখ টাকা লস। আর 40টা প্রজেক্ট নিয়ে তো কথা বলা সম্ভব না, তো আমরা যদি কিছু মেমোরেবল প্রজেক্টে নিয়ে কথা বলি, এর মধ্যে প্রথমে থাকছে MSI Mac 27-2QP 500Hz মনিটরটা। এই মনিটরটি আমাদের স্টুডিওতে আসার পরে আমাদের স্টুডিও যত সব স্পোর্টস টাইটেল গেমার রয়েছে তারা খুবই এক্সাইটেড হয়ে গেছে, কারণ 500Hz মনিটর প্রথমবার এক্সপিরিয়েন্স করবে কেমন, তো তারা খুবই এক্সাইটেড ছিল। একজনের পরে একজন কে ইউজ করবে এই মনিটরটা, আসলে কেউই করে নাই। এরপর আরেকটি মেমোরেবল প্রজেক্টের কথা বললে VenQ GW সিরিজের iCare মনিটরটি। এই প্রজেক্টে আমরা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ নেওয়ার ট্রাই করেছি। আমরা একজন এক্সপার্টের ওপিনিয়ন নিয়েছিলাম এই প্রজেক্টে। আমাদের নর্মাল টেস্টিং এর পাশাপাশি উনি ওনার এক্সপার্ট ওপিনিয়ন গুলো দিয়েছিল iCare মনিটর কেমন ইফেক্ট করে রিয়েল লাইফে। এরপরে আরেকটি মেমোরেবল প্রজেক্ট হয়েছে হাসিন হায়দার ভাইয়ের সাথে, যেটা আমরা করেছিলাম কোডিং মনিটরটা। কোডিং মনিটর আমাদের কাছে খুবই নিউ ছিল, ওই মনিটরটিও VenQ থেকে এসেছিল আমাদের কাছে। ওই প্রজেক্টে আমি নিজে পার্সোনালি করি, অ্যান্ড আমি একজন কোডার না, তো আমার কোনো আইডিয়া ছিল না। অ্যান্ড ওই প্রজেক্ট নিয়ে আমি অতুল ভাইকে অনেক ডিস্টার্ব করছিলাম স্ক্রিপ্টিং এর টাইমে। এরপরে হাসিন হায়দার ভাই আসে এবং তার এক্সপার্ট ওপিনিয়নগুলো বলেছিল ওই প্রজেক্টের সম্পর্কে। আর যদি বেস্ট প্রজেক্টগুলোর কথা বললে হবে ওগুলো আমাদের যে কম্পেয়ারগুলো রয়েছে, কম্পেয়ার করা, যে বছর শুরুতে আমরা 6 থেকে 7টা মনিটরের কম্পেয়ার করেছিলাম একসাথে বাজেট রেঞ্জের। এরপরে আমরা বাজেট রেঞ্জের যেসব মনিটর রয়েছে ওগুলোর গ্লো অ্যান্ড ব্লিড ইস্যু নিয়ে একটা কম্পেয়ার করে ভিডিও করেছিলাম। ওই মনিটরগুলো আমাদের বেস্ট প্রজেক্টগুলোর মধ্যে একটা। নাও লেটস টক অ্যাবাউট দ্য টিম যাদের প্রোডাক্ট কেউ কিনতে চায় না বাট কিনতে হয়। কেস তো কেসম্যান তালহা এখন টেলিফটো তালহা বা ফাইন্যান্স তালহা হয়ে গেছে। টেলিফটো লেন্স কি আমি জানি না। তো আই এম দ্য নিউ কেসম্যান অর ইউ ক্যান সে দ্য উইংম্যান। তো এই বছর আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট ইয়ার ফর কেসেস। এই বছর আমরা বাজেট রেঞ্জে অনেক ভালো ভালো কেস দেখেছি এবং হায়ার এন্ডেও আমরা খুব ভালো কেসের ইনোভেশন দেখেছি। কিন্তু এসব হায়ার ইনোভেশনের কেসগুলো সবগুলো বাংলাদেশে অ্যাভেলেবল হয় নাই, কিন্তু অনেকগুলো কেসই বাংলাদেশে অ্যাভেলেবল হয়েছে এবং আমাদের স্টুডিওতেও এসেছে। এখন যদি আমাদের কেস রিভিউ
রিভিউ করার মধ্যে কিছু আইকনিক বা ফানি মোমেন্টের কথা বলতে হয় তাহলে বলতে হবে ডিপকুল CH-160 মেজারমেন্ট মাথা দিয়ে করা তালহা, তারপর মোনার্ক অ্যাকোয়া X7 এর জন্য শেলফ থেকে বের হওয়া তালহা, আর এরপর অসংখ্য ফিশ ট্যাঙ্ক কেস। আমাদের চ্যানেলে এবার অনেক ফিশ ট্যাঙ্ক কেসের রিভিউ হয়েছে ফ্রম দ্য ভেরি বাজেট ব্র্যান্ড লাইক ভ্যালুটপ, ম্যাক্সগ্রিন এবং হায়ার এন্ডের কুগার NZXT কেসগুলোর মতো। তো এখন আমার পার্সোনাল ওপিনিয়ন দিলে এবছর আমার কাছে বেস্ট কেস ছিল কুগারের অমনি এক্স, কারণ মডুলারিটি এবং অমনি ডাইরেকশনাল কেস। আর যদি বেস্ট বাজেট ব্যাঙ্গার বলা যায় বা বেস্ট ভ্যালু বলা যায় তা আমার কাছে ছিল ভ্যালুটপের নুবিয়া কেসটা, যেটা এই বছরের শুরুর দিকে লঞ্চ হয়, এবং আই উইল সে দিস প্রোভাইড দ্য বেস্ট ভ্যালু ফর মানি ইন বাজেট, গরিবের বন্ধু। এবং আরেকটা কেস যেটা কথা আমি বলতে চাই যেটা হচ্ছে ফার্স্ট প্লেয়ারে H3। এই কেসটা রিভিউ আমাদের হয় নাই, কিন্তু এই কেসটা অনেক বিল্ড হয়েছে আমাদের চ্যানেলে, আর এই কেসটাই সবচেয়ে বাজেট রেঞ্জে PWM প্লাস ARGB ফ্যানগুলো প্রোভাইড করছিল। সো আই উইল সে দিস ইজ দ্য বেস্ট ভ্যালু। কিন্তু স্যাডলি এজ অফ রেকর্ডিং দিস এই কেসটা এখন আর অ্যাভেলেবল নাই, কিন্তু হোপফুলি সুন অ্যাভেলেবল হয়ে যাবে, প্রাইসটাও হোপফুলি কমবে। অনারেবল মেনশন। আর লাস্টলি যদি এমন একটা কেসের কথা বলতে হয় যেটা রেকমেন্ডেড না অলসে MKBHD-র মধ্যে বাস্ট অফ দ্য ইয়ার, সেটা হচ্ছে ভ্যালুটপ অনিক্স 80। এই কেসটায় কোনো প্রপার একটা এয়ার ফ্লো নাই এবং প্রাইসটা একটু বেশি, তো এই রেঞ্জে তাদের নিজেরই ভ্যালুটপ নুবিয়াটা বেশি ভ্যালু প্রোভাইড করে। সো আই উইল সে দিস ওয়ান ইজ দ্য বাস্ট অফ দ্য ইয়ার। সো ওভারঅল আমি বলবো দিস ওয়াজ এ গ্রেট ইয়ার ফর কেস মার্কেট। অনেক ভ্যালু কেস ছিল, অনেক ইনোভেশন সহ কেস ছিল। আর আপনার ফেভারিট কেস কোনটা এবং পরবর্তী বছরে আপনারা কোন কেসের রিভিউ দেখতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন। ফুলি উইল কভার দ্যাট। পরবর্তীটি ওই আবার বসবে, ওরই এই যে আবার আসবে, আবার ওই আসবে আবার। আই এম ব্যাক কজ পরবর্তী টিম আমি আবারও চলে আসছি। আমি এবার অ্যাক্সেসরিজ বা পেরিফেরালস টিম নিয়ে। এই টিমের কোনো শেষ নাই, এই টিমের টিম মেম্বারস অনেক, এই যে আরেকজন টিম মেম্বার আরো আছে, এই টিমের কোনো শেষ নাই। সবাই অ্যাক্সেসরিজ টিমের মেম্বার, সবাই অ্যাক্সেসরিজ ভালো লাগে, কিন্তু ও টিম লিডার না, আমি না, অতুল ভাই টিম লিডার। অতুল ভাই, কিন্তু অতুল ভাই অনারেবল মেনশন, অনারেবল মেনশন। তো অ্যাক্সেসরিজে মাউস দিয়ে শুরু করি। তো এই বছর মাউসের খুব কমই রিভিউ হয়েছে বলা যায়, বা সিঙ্গেল রিভিউ হয়েছে বলা যায়। বেশিরভাগ ভিডিওতে আমরা একটার বেশি মাউস কভার করি। সো থ্যাঙ্কস টু PCB স্টোর অনেকগুলো মাউস ইউজ করার সৌভাগ্য হয় এবং আমরা অনেকগুলো মাউস টেস্ট করি, কিন্তু যেগুলোর ফুল টেস্টিং হয়েছে, ফুল একটা রিভিউ হয়েছে, ওগুলোর মধ্যে আমার বেস্ট অপশন আই উইল সে বাজেট ব্যাঙ্গা যেটা বলা যায়, ওটা হচ্ছে মনকা M1 Pro। আমি পার্সোনালি ওটা কিনে ফেলেছি টেস্ট করার পরে। ওটার একটু ফানি পার্ট বলা যায় দ্য কোশ্চেনেবল আনবক্সিং পার্ট, যেটা একটা কোয়েশ্চেনেবল জায়গা থেকে লিফট করে পেয়ে যাবেন মাউসটি। তো উনি যখন ওটা ফেস ক্যাম দিচ্ছিল উনি ওটা জানতো না, পরবর্তীতে যখন এডিটের সময় ওটা দেখে, দ্যাট ওয়াজ এ ভেরি ফান সিচুয়েশন বা ফানি সিচুয়েশন, অনেক মজা লাগছে। তারপর এজাজের আমরা 10টা মাউস রিভিউ করি। এর আগে কি কি মাউস রিভিউ করছে আমার মনে নাই, স্যাড। তারপর অনেকগুলা কিবোর্ডও রিভিউ করি। এর মধ্যে আমার ফেভারিট ছিল লিংবাওয়ের K87 Pro লিনিয়া এডিশন বা ওয়াইফাই এডিশন। আচ্ছা, ওটা সবারই ফেভারিট, ওটা সামনের প্রবলেম আমারও ফেভারিট। কেন ফেভারিট হবে না, কেন ফেভারিট হবে না? পারফেক্ট কম্বিনেশন ওয়াইফাই আর পিং। যেহেতু বললাম অ্যাক্সেসরিজ টিম, পেরিফেরালস টিম অনেক হিউজ, এর প্রোডাক্টের শেষ নাই। এজন্য আমরা রেসিং হুইলের রিভিউ করি। রেসিং হুইলগুলো রিভিউ বলা যায় না, কিন্তু আমরা গেম খেলি। বেসিক্যালি আমরা গেম খেলি, আমাদের গেম খেলার উদ্দেশ্য ছিল রিভিউ করা না, এজন্য আমরা জাস্ট গেমই খেলছি, মজা লাগছে। PCB স্টোরে রেসিং হুইলটা আছে, আপনারাও খেলতে চাইলে চলে আসেন। আমাদের এই বছরের পেরিফেরালস টিম বা অ্যাক্সেসরিজ টিমের সবচেয়ে মোস্ট পপুলার যে ভিডিওটা ছিল দ্য স্পোর্টস সেটআপ, ওই ভিডিওর কমেন্টে অনেকে IM এর ভিডিও চাচ্ছিল, ওটাও করা হবে। যেহেতু IM এর মার্কেটটা অনেক র্যাবিট হোল, IM ও কালেক্ট করা হচ্ছে। সো নেক্সট ইয়ার ওটারও একটা লং কম্পারিজন আসবে। আর আমাদের স্টুডিওতে PS5 Pro আছে, GTA 6 এখনো খেলতে পারতাছি না, ওটাও খেলতে পারবো। আর গেম প্যাড PCB স্টোর আছে, তো PCB স্টোর থেকে সবগুলা গেম প্যাড নিয়ে ওটার একটা কম্পারিজন হবে। সো নেক্সট ইয়ার হোপফুলি Q1টা পুরো অ্যাক্সেসরিজ টিমের কম্পারিজনের উপরে দিয়ে যাবে। IM, মাউস প্যাড, গেম প্যাড। আমি আর কোনো টিমে আছি? তুমি আবার তুমি আসো। শেষ, থ্যাংক ইউ। ও গ্যাজেট টিমে আছি, ওয়েট ভুলে গেছি, আমি গ্যাজেট টিমেও আছি। হ্যাঁ, ও আমি বিল টিমেও আছি কাইন্ডা। তো অনেক তো শুনলেন বড় বড় টিমের কথা যাদের হাজারটা প্রজেক্ট ছিল এই বছর। এখন আসি SSD টিম নিয়ে। SSD টিম মূলত এই বছর তেমন একটা প্রজেক্ট পায় নাই, তবে আমাদের বছরের শুরুটা হয়েছিল একটা Gen 3 SSD দিয়ে, সেটা হলো PC পাওয়ারের ছিল। দেন আমরা জানুয়ারির শেষ দিকে MSI এর Gen 5 SSD নিয়ে কাজ করি, অ্যান্ড সেইটা ছিল একটা মাথা ব্যথা বলতে পারেন। ওটার সাথে একটা বড় হিটসিং ছিল, ওটা শুট নিতে গিয়ে অনেক প্যারা খাওয়া লাগছে, আর টেস্টিংও প্যারা খাওয়া লাগছে, যেহেতু তখন বাংলাদেশের বাজারে Gen 5 মাত্র নতুন এসেছে অ্যান্ড টেস্টিং করাটা অনেকটা মুশকিল ছিল। তো ওই হিসাব করলে ওই প্রজেক্টটা একটু প্যারা খাইছি। দেন আমরা প্রায় অনেকদিন প্রজেক্ট ছাড়া ছিলাম। তারপর OCPC এর একটা SSD
আসে, এরপরে নিউ ফরজার একটা এসএসডি আসে। ওগুলো জেন 4 ছিল, মোটামুটি নর্মাল টাইপের এসএসডি ছিল। আর এরপরে আমরা তেমন একটা এসএসডি প্রজেক্ট করি নাই। এরপরে ডিরেক্ট আমরা বাইং গাইডে চলে গেছিলাম, 2টা বাইং গাইড দিছি। তারপরে এলো এসএসডির যে ব্যাটেলগুলো ছিল ওগুলো হয়েছে, ওগুলো আপনারা দেখছেন। মাঝখানে হয়তো 2-1টা কুলারের প্রজেক্ট করছিলাম, তো ওগুলা শোয়েব ভাই বলবে। আজকের মতন এখানে, আল্লাহ হাফেজ। প্রোডাক্টিভ টিমগুলোর আপনারা অনেক অনেক গল্প শুনলেন, এবার চলেন একটা লেজি টিমের গল্প শোনা যাক। লেজি টিম বলতে আমার টিম বা আমি নিজে কুলার টিম বলতে পারে। সো কুলার টিমের সবচেয়ে প্রজেক্ট কম থাকে, ভিডিও কম পাবলিশ হয়, বা কুলার টিমে কোনো একটা কুলার দেওয়া হইলে সেটা দেখা যায় 1 বছর যুগ পার হয়ে গেছে, তারপরে কোনো ভিডিও নেই। তো যাই হোক এরকম টন্টিং অনেক শোনা লাগে যে কবে ভিডিও যাচ্ছে। সো এই সেন্স থেকে আসলে বলা যায় যে আমরা একটা লেজি টিম। বাট আমাদের টিমের আরেকটা সাইড হচ্ছে ভেন্ডির জন্য প্রোডাক্ট ডেভেলপ করা। তো ভেন্ডির জন্য প্রোডাক্ট ডেভেলপ করতে করতে আমরা ওই দিকটাতে এতটাই বেশি ফোকাস যে আমরা ভিডিও করার জন্য বা অন্যান্য প্রজেক্টে কাজ করার জন্য টাইম বা সুযোগ বের করতে পারি না। সো ওই পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে আসলে আমার টিমটাকে লেজি টিম বলা যায় না, যথেষ্ট প্রোডাক্টিভ বলা যায়। সো আমরা ভেন্ডির অনেকগুলো জিনিস নিয়ে কাজ করতেছি। নতুন বছরে আশা করি সেটার একটা চমক আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবেন ইনশাল্লাহ। সো এই জিনিসটা সাইডে রেখে যদি এবার কুলার টিমের বিভিন্ন প্রজেক্টের কথা বলি, লাস্ট 1 ইয়ারে মনে হয় আমি মাত্র 9টা বা 10টার মতো কুলার রিভিউ করছি। তো এর মধ্যে এখনো কিছু পেন্ডিং লিস্টে স্টুডিওতে পড়ে আছে। দেখা যায় কুলার এর মধ্যে সবচেয়ে বেশি হাইপড হচ্ছে নকটুয়া, প্রায় অলমোস্ট 1 বছর ক্রস করে 1.5 বছরের ছুঁই এখন পর্যন্ত ওই জিনিসটা রিভিউ আমি করি নাই। নকটুয়া থেকে অনেকবার মেইল করা হয়েছে, এই জিনিসটা আমার কাছে একটা মজাই লাগতেছে। আপনারা 10 বছর কুলার আনতে লাগাইছেন, আমি 1.5 বছর রিভিউ করতে সমস্যা কি? তো দেখা যাক 1.5 বছরে হয় নাকি 2 বছরে হয় ইনশাল্লাহ। তবে লং টার্মে কুলার রিভিউ করার ক্ষেত্রে মজা আছে। সেই ক্ষেত্রে আপনি ইনডেপথ অনেক কিছু জানতে পারেন। একটা কুলারের ইনডেপথ অনেক প্রবলেম থাকলে সেটাও জানতে পারেন। সেই ক্ষেত্রে আমরা নকটুয়ারও বেশ কিছু প্রবলেম পাইছি, তাদের সাথে মেইলে কনভারসেশন চলতেছে যে এই প্রবলেমগুলো কেন হইলো, কিভাবে সলভ করা যায়। আগের বারের ক্ষেত্রে আমরা মিস্টিক 360 যখন রিভিউ করেছিলাম সেটাও অলমোস্ট 1 বছরের টাইম লাগছিল। তো ওই ক্ষেত্রে দেখা গেছে মিস্টিকের অনেকগুলো প্রবলেম আমরা পেয়েছিলাম। তো দেখা গেছে যে মিস্টিকটা আমাদের এখন পর্যন্ত চার্টের লিস্টে সবচেয়ে বেস্ট পারফর্মার। মিস্টিকের এই কুলারটাতে এমন ইস্যু ছিল যে ওইটার পাম্পের মধ্যে গাং জমতো, যার কারণে একটা সময় আর্কটিকও দেখা গেছে তাদের কুলার লাইন আপ ফুললি রিকল করছে, বাট ডিপ কুল এই ক্ষেত্রে করে নাই। প্রবলি তারা পরবর্তী লাইন আপে ঠিক করছে। আপনারা ওই ভিডিওটা চাইলে দেখে আসতে পারেন যে কি প্রবলেম ছিল, আমরা খুব সুন্দর মতো দেখিয়ে দিয়েছিলাম। এর বাইরে খুবই ইন্টারেস্টিং প্রজেক্ট করতে গেলে বলা যায় যে রিসেন্ট টাইমে জিগমাটেকের যে রিভিউটা করছিলাম, এত বড় ডিসপ্লে আসলে দেখতে একটু বাজে লাগে। এর বাইরে বলা যায় যে ইন্টারেস্টিং যে কুলারটা ছিল সেটা হচ্ছে আফিয়ার, কারণ এত কম প্রাইসে একটা 360 কুলার যার পারফরমেন্সও খারাপ ছিল না, খুবই ফ্যাসিনেটিং ছিল আসলে এই কুলার রিভিউটা। পুরো 1 বছরের মধ্যে ফানি মোমেন্ট বলতে গেলে আসলে আর্কটিকের একটা আমাদের পাম্প ছিল যেটা শাহাদের হাত থেকে পরে ভেঙে গেছে। আমার নাম দিবেন না, আপনি ভালো ভাঙছেন। তো যাই হোক এটা আমার হাত থেকে পরেও ভাঙছে, শাহাদের হাত থেকে পরেই ভাঙছে, মিলের বিষয়ে ভাঙছে। তো আমার নেক্সট ইয়ারের প্ল্যানটা আছে যে ফার্স্টে সবার আগে নকটুয়ার কুলারটা রিভিউ করে পাবলিশ করে দেওয়া, আর হচ্ছে ভেন্ডির কুলার যদি আসে ভাই তোমারে বলতে বলছি, তুমি বলতেই আসো, এত কিছু কেন? কি সমস্যা? না শেষ করো। বিল টিম থেকে এবছর টোটাল 82টা প্রজেক্ট পাবলিশ হয়েছে, কিন্তু আসলে সত্যি কথা বলতে এতগুলা পিসির মধ্যে 10টা পিসি চুজ করা আসলে টাফ। আমাদের টপ বিল্ডকে আপাতত সাইডে সরাই রাখি এবং সেকেন্ড বিল্ড যেটা আছে সেটা নিয়ে একটু ফোকাস করি। প্রজেক্ট আইসকিউব ছিল আমাদের লিয়ারলি ভিশন কম্প্যাক্টে করা প্রথম বিল্ড এবং সেটা ছিল ফুল হোয়াইট, সো এর জন্য নামটা ছিল প্রজেক্ট আইসকিউব। সত্যি কথা বলতে বিল্ডটাতে অতটা জটিলতা আমরা দেখিনি, কিন্তু যেহেতু লিয়ারলির ভিশন কম্প্যাক্ট পিসিটা দিয়ে আমাদের ফার্স্ট বিল্ড ছিল, সো উই ট্রাইড আওয়ার বেস্ট। এই বিল্ডটা করার আগে লাস্ট অলারজি বিল্ড গেছিল, একটা লং টাইম একটা ব্রেক ছিল, সো আমাদের ইচ্ছা ছিল একটা অলারজি পিসি বিল্ড করার, সুযোগ হয়ে উঠছিল না। কিন্তু ফাইনালি আমরা একটা ভাই আমাদেরকে অ্যাপ্রোচ করে, ভাই আমাদেরকে বলে আপনারা কি অল আরজি পিসি বিল্ড করতে ইচ্ছুক? আমরা রিজেক্ট করতে পারিনি, কারণ আসলে অনেক টেম্পটিং একটা অফার ছিল আমাদের সবার জন্য। নাম্বার 4-এ থাকছে আমাদের থিম বিল্ড, মুননাইট বিল্ড। মুননাইটের হাইপ তখন ছিল, এর জন্য আমরাও স্টুডিও সবাই মিলেই আগ্রহ ছিল মুননাইট বিল্ড একটা থিম বিল্ডে করতে। এবং এমলং যে সিরিজের কেসগুলো আছে সেগুলো একটু ইউনিক এবং সেই কেসগুলোতে এইগুলো আসলে থিম বিল্ডগুলো ফুটে ওঠে। সো আমরা ওই কেসের মধ্যে একটা প্ল্যানিং করে মোটামুটি সময় দিয়ে বিল্ডটা করে ফেলি। একটা ফান ফ্যাক্ট মুননাইট বিল্ড সম্পর্কে, আসলে প্রজেক্টটা আমাদের যার কথা ছিল 4 রাতের দিন, কিন্তু রেন্ডার হতে এত সময় লেগে গেছিল তখন যে 1 মাস পরে প্রজেক্টটা পাবলিশ হয়। নাম্বার 5 পিসিটা আছে আমাদের হাইট Y70 টাচ। এখন অনেকে বলতে পারে ভাই এত রেসপন্স পাওয়ার পরেও কেন এতটা পিছনে আপনাদের র্যাঙ্কিং? আসলে এই বিলটাতে বলার তেমন কিছু ছিল না, অতটা আমরা মডিফিকেশন করিনি, অতটা ডিফিকাল্টিসও এটাতেও ছিল না। এবং সত্যি কথা বলতে এত দামি একটা কেস, কিন্তু ফিলটা অতটা প্রিমিয়াম ছিল না দাম অনুযায়ী। কিন্তু যেহেতু এটা ছিল হাইট Y70 টাচ, একটা টাচ স্ক্রিন আছে, কেসটা প্রথম ফিশ ট্যাঙ্ক ছিল, সব নর্মালাইজ করছে, তো এইসব কারণে আমাদেরও এটা ওয়ান অফ দ্য ফেভারিট বিল্ডসের মধ্যে ঢুকছে।
নাম্বার 6 যে পিসিটা থাকছে সেটা হচ্ছে আমাদের পিয়াস ভাইয়ের জন্য যে বিল্ড করা পিসিটা, সেটা ছিল আর্টিকের কেসে ফার্স্ট পিসি বিল্ড আমাদের দেশে। আসলে সত্য কথা বলতে এই পিসির এয়ার ফ্লো সম্পর্কে বলার কিছু নাই, আউট অফ দিস ওয়ার্ল্ড। মেবি আর্টিক বানাইছে এর জন্য হয়তো বা এয়ার ফ্লো এত ভালো। আর পিসিটাও যেহেতু ছিল কাইন্ড অফ ডার্ক, এর জন্য স্টুডিওর অনেকেই মনে করেছিল একটা ডিপ ফ্রিজ আনছি আমরা ছোটখাটো। নাম্বার 7 যে বিল্ডটা রয়েছে সেটা হচ্ছে অনেক একটা ইউনিক পিসি বিল্ড এবং বলা যায় আমার পার্সোনাল ফেভারিটের মধ্যে একটা, সেটা হচ্ছে মিনি আইটিএক্স বিল্ডটা। এটার পিছনে আসলে অনেক সময় গেছে, অনেক শ্রম গেছে, অনেক খাটাখাটনি গেছে, কিন্তু দিন শেষে যখন বিলটা শেষ হয় তখন আমরা সবাই স্যাটিসফাইড ছিলাম এবং হার্ডওয়ার্কটা ওয়ার্থ ইট ছিল। নাম্বার 8 আছে আমাদের ছোট্ট বন্ধু রাফার বিল। রাফাও যেমন পিচ্ছি, আমরা বিলটাও করেছিলাম তেমন পিচ্ছি। ডিপকুলের কেসের মধ্যে একটা ইউনিক ছোট ফর্ম ফ্যাক্টরের বিল্ড, সব হোয়াইট কম্পোনেন্টস নিয়ে, যেহেতু তার সব ইচ্ছা ছিল সে হোয়াইট কম্পোনেন্টস নিয়ে করবে এবং স্মল ফর্ম ফ্যাক্টরে যেহেতু সে লার্জ কম্পিউটার চাচ্ছিল না, মূলত তার ভিডিও এডিটিং এবং এসব প্রফেশনাল ওয়ার্কের জন্যই এই পিসিটা বানানো। তার আগে যে পিসিটা ছিল সেটা দিয়ে সে পারছিল না এবং সে নতুন কিছু জিনিস ট্রাই করতে চাচ্ছিল, এর জন্যই আর কি এই পিসিটা বিল্ড করা। নাম্বার 9 আছে আমাদের কুদান 2.0 রাহিব রেজা ভাইয়ের বিল্ড। রাহিব রেজা ভাইকে অনেকেই হয়তো বা চিনে থাকবেন যদি আপনি গেমিং কমিউনিটি থেকে হন অথবা ডোটা 2 কমিউনিটি থেকে হন। কুদান 2.0 আমাদের এফোর্টের সাথে অনেকটা ইমোশনও জড়িয়ে ছিল, যেহেতু এটাকে বলা যায় রাহিব রেজা ভাইয়ের আনফিনিশড একটা বিল্ড, অসমাপ্ত গল্প বলা যায়, যেটা কখনোই ফিনিশ হবে না। তা সত্ত্বেও আমরা যতটুকু পেরেছি বিলটাকে তুলে ধরার চেষ্টা করেছি এবং এখন আমরা চলে আসলাম টপ 10, যেটা আমাদের র্যাঙ্কিংয়ে 10, কিন্তু আসলে অতটাও খারাপ অবস্থায় নাই। সেটা হলো আমাদের ব্যাটম্যান বিল্ড। আসলে এই বিলটাকে নিয়ে বলতে গেলে অনেক কিছুই বলা যাবে, একটা আলাদা ভিডিওই করা যাবে এই বিল্ড নিয়ে। এই বিল্ডটার প্ল্যানিং এবং এক্সিকিউশন অনেক দিন ধরেই আমাদের পেন্ডিং ছিল, অনেক দিন ধরে আমাদের প্ল্যানিং হচ্ছিল, হয়তো আমরা লুপ করতেছিলাম, সেটা পছন্দ হচ্ছিল না, আবার আমরা লুপ চেঞ্জ করছিলাম, বারবার এটা করছিলাম, যেমন মাদারবোর্ড নষ্ট হচ্ছিল লেফট অ্যান্ড রাইট, সব মিলিয়ে আসলে জটিলতার কাতারে যদি আমরা র্যাঙ্কিং করতাম তাহলে হয়তো বা ব্যাটম্যান নাম্বার 1-এই থাকতো। বাট ওভারঅল লুক অ্যান্ড অ্যাস্থেটিক্সের দিকেও বিলটা সেরা, কারণ এটা ছিল ডুয়াল সিস্টেম লুপ। এছাড়া আমার জানা মতে তখন ডুয়াল সিস্টেম লুপ আসলে কেউ করেনি, আমরাই ফার্স্ট করছি এবং চ্যালেঞ্জেস এর জন্যই ছিল মেইনলি, বাট ওভারঅল আমরা স্যাটিসফাইড। ফাইনালি বিল্ড অফ দ্য ইয়ার। সো ওয়ান অফ দ্য বেস্ট আমাদের এবার যে বিলটা ছিল সেটা হচ্ছে নকচুয়া এক্স পিসিবি বিডি, যেটা পুরোটাই আমরা এটা নকচুয়া থিমে করেছিলাম। সো এই বিল্ডের পিছনে একটা ইন্টারেস্টিং গল্প আছে। আমাদের টিম যখন এবছর কম্পিউটেক্সে যায় তখন নকচুয়া আমাদেরকে অ্যাপ্রোচ করে, তারা আমাদের এই বিল্ড ভিডিওটা দেখেছিল এবং দে লাইকড ইট অ্যান্ড ওদের বুথে যে পিসিটা শো করা ছিল সেটা আমাদের মতোই দেখতে ছিল। সো তারা বলছিল যে এই বিল্ড করার জন্য কি এখন তোমাদেরকে আমাদের রয়্যালটি দেওয়া লাগবে। যাই হোক, এই বিল্ডটা ছিল আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বিল্ড, কারণ এই পিসিটা শুধুমাত্র লুকের ক্ষেত্রেই না, পারফরমেন্সেও ছিল অনেক ভালো। তো চলে আসলাম আমরা এখন আমাদের সেকেন্ড সেগমেন্টে, যেটা হলো এআই পিসি বিল্ড। সো সেগুলোকে হাইলাইট করে আমাদের এই সেগমেন্টটা। ফার্স্ট ব্ল্যাকওয়েল যে পিসিটা ছিল সেটা আমরা বানিয়েছিলাম তারুণ্য ডিজাইনের জন্য এবং এটা আমাদের বাংলাদেশের ফার্স্ট RTX Pro 6000 জিপিউটা ছিল 96GB VRAM এর। কোয়াড্রো এবং থ্রেড রিপারের যে বিল্ডটা করেছিলাম সেটা ব্ল্যাকওয়েলের আগে, সেটাও ছিল এআর পাওয়ার হাউসের একটা বিল্ড হিসেবে। এবং ফাইনালি আমরা ইনভার্স এআই এর জন্য ডুয়াল 5090 দিয়ে একটি বিল্ড করে দিই। কিন্তু আমরা যদি বিল্ড অফ দ্য ইয়ার হিসেবে এআই পিসি বিল সেগমেন্ট থেকে কিছু চুজ করি, সেটা হবে 30 লাখ টাকার এআই পিসি বিল। 30 লাখ টাকার এই পিসি বিলটি একজনের পার্সোনাল পিসি বিল। সে মেইনলি এই পিসিটা নিতে চেয়েছিল প্রফেশনাল ভিডিও এডিটিং এর জন্য। সো আমরাও ওইভাবে তাকে পিসিটা বিল্ড করে দিই আমাদের সেকেন্ড ব্ল্যাকওয়েল জিপিইউ দিয়ে। এই পিসিটা বিল্ড অফ দ্য ইয়ার হওয়ার মেইন কারণ হলো বাজেট এখানে কোনো ম্যাটার করে না, যেটা ম্যাটার করে সেটা হচ্ছে পারফরমেন্স এবং কম্পোনেন্টস। একটি টপ নচ প্রোডাক্টিভিটি বিল্ডের জন্য যা যা কম্পোনেন্ট দেওয়া পসিবল হাইয়েস্ট গ্রেডে, সেগুলো দিয়ে আমরা এই বিল্ডটাকে কমপ্লিট করেছি। এই ছিল আমাদের বানানো দুইটি সেগমেন্টের র্যাঙ্কিং। এই র্যাঙ্কিংটা একান্তই আমাদের ব্যক্তিগত ছিল। সো আপনাদের যদি কোনো ফেভারিট টপ 10 বিলস থাকে সেগুলো কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। পিসি বিল্ডের পর এবার আসি আমরা ল্যাপটপ সেকশনে। তো এই বছরে আমরা ইন টোটাল 17টার মতো ল্যাপটপ রিভিউ করি। প্রত্যেকটা প্রজেক্ট যে একদম স্মুথ ছিল এমনও না, কিছু কিছু প্রজেক্ট অনেক ভালোভাবে গেলেও কিছু কিছু প্রজেক্টের পিছনে অনেক হ্যাসেল, অনেক স্ট্রাগল গেছে। সবগুলো ল্যাপটপ কন্টেন্ট নিয়ে বলার হয়তো সময় নেই। আমি আমার মেমোরেবল কয়েকটা কন্টেন্টের কথা যদি শেয়ার করি তাহলে শুরুতেই আসবে আমাদের ম্যাকবুক এয়ার M4। ম্যাকবুক এয়ার M4 আমার লিস্টে থাকার মেইন রিজন হচ্ছে এর পিছনে থাকা স্ট্রাগল। তো গতানুগতিক ল্যাপটপগুলোতে আমরা যে টেস্টিংগুলো করি এর থেকে পুরোটাই একটা ডিফারেন্ট টেস্টিং আমি করি এই ম্যাকবুকের প্রজেক্টে। ম্যাকবুকের প্রজেক্টটা বেসিক্যালি পুরোটাই ছিল একটা প্রোডাক্টিভিটি ফোকাস। আমরা ম্যাকবুক এয়ার M4 এবং ম্যাকবুক এয়ার M1 এর মধ্যে একটা কম্প্যারিজন করি, যার কারণে আমাকে দুইটা ল্যাপটপে কন্টিনিউয়াসলি প্রত্যেকটা টেস্ট ম্যানুয়ালি করতে হচ্ছিল। প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস, ব্লেন্ডার, মাল্টিপল টাইমস ঘন্টার পর ঘন্টা শুয়ে বসে আমাকে টেস্টিংগুলো কমপ্লিট করতে হয়েছে। তো এমনও সময় গেছে যে আমি দুইটা ল্যাপটপেই রেন্ডারে বসিয়েছি কোনো একটা ফাইল, রেন্ডার টাইম 3 ঘন্টা 3.5 ঘন্টা পর্যন্ত চলে গেছে। তো আমাকে পুরো টাইমটা ল্যাপটপের সামনে বসে এই জিনিসগুলো মার্ক করতে হয়েছে। তো এরপর যদি আরেকটা ইন্টারেস্টিং প্রজেক্টের কথা বলি তাহলে এটা হচ্ছে আমাদের
আসুসের এক্সপার্ট বুকের যে রিভিউটা ছিল, তো আসুস বলেছিল তাদের এই ল্যাপটপটা অনেক চাপ নিতে সক্ষম, মারামারি করলেও এই ল্যাপটপের কিছু হবে না, এবং আরেকটা ফিচার ছিল যে লিকুইড স্পিল। তো ওরা বলেছিল যে ওদের কিবোর্ডের উপরে লিকুইড স্পিল করলেও তাদের ল্যাপটপের কোনো প্রবলেম হবে না। তো এটা টেস্ট করার জন্য আমি 1 গ্লাস পানি ঢেলে দিই ল্যাপটপের উপর, বাট বাই এনি চান্স এরপর থেকে কিবোর্ড ট্র্যাকপ্যাড কোনোটি কাজ করছিল না। লাখ টাকার একটা ল্যাপটপে এরকম ইনসিডেন্ট হওয়ার পর আমি টোটালি লক হয়ে গেছিলাম। বাট আলটিমেটলি পরে জানতে পারলাম যে আসুসের এটা একটা ফিচার ছিল যে লিকুইড স্পিল হলে তারা অটোমেটিক ডিটেক্ট করে কিবোর্ড এবং ট্র্যাকপ্যাড অফ করে দেয়। এরপর যদি শর্টে আমি যদি আরও দু একটা ল্যাপটপের কথা বলি, তাহলে আপনার আসুসের জেফাইরাস এবং আসুসের যে এসকার 18টা ছিল, এই দুইটা প্রজেক্ট অনেক ইন্টারেস্টিং ছিল। কারণ আসুসের যে এসকার 18 ল্যাপটপটা আছে RTX 5080 দিয়ে আসে, এটা বলতে গেলে ওয়ান অফ এ কাইন্ড ডিভাইস। এইরকম এক্সট্রিম টাইপের ল্যাপটপ সচরাচর দেখা যায় না, যার কারণে এই প্রজেক্টটা আমার অনেক ইন্টারেস্টিং একটা প্রজেক্ট ছিল। তো এগুলো গেলো আমাদের সাকসেসফুল প্রজেক্টগুলো যেগুলো আপনাদের পর্যন্ত পৌঁছেছে। বাট এর বাইরেও কিছু প্রজেক্ট আছে যেগুলো আলোর মুখ দেখার আগেই শেষ হয়ে গেছে। কিছু প্রজেক্টে এমনও হয়েছে যে আমি টেস্টিং শেষ করেছি, আমাদের শ্যুট করা শেষ, এমন সময় কোম্পানির মনে হয়েছে যে তাদের এই ল্যাপটপটা তারা রিভিউ করাবে না, ফেরত নিয়ে গেছে। আবার এমন কিছু ল্যাপটপ এসেছিল যেগুলো টেস্টিং করার পর মনে হয়েছে যে এগুলো আপনাদের একদমই সাজেস্ট করার মতো না, তো এমন কিছু প্রজেক্ট আমরা বাদ দিয়ে দিয়েছি। ল্যাপটপের রিভিউর পর এই বছর আমরা দুটো ইভেন্টও কভার করি। ইভেন্টগুলো আপনারা অলরেডি দেখেছেন। আসুসের দুটো লঞ্চিং ইভেন্ট ছিল, এবং সেকেন্ড যে লঞ্চিং ইভেন্টটা ছিল এক্সপার্ট বুকের, এখানে তাদের ল্যাপটপগুলো ডিউরেবিলিটি টেস্টের জন্য কয়েকটা বুথ ছিল। তো এই ইভেন্ট কভার করতে গিয়ে আমরা আসুসের একটা ল্যাপটপও নষ্ট করে রেখে আসি। তবে এই বছরে আমি যদি আমার বেস্ট প্রজেক্টের কথা বলি, তাহলে তা হবে আসুসের ROG Xbox LIX। তো এটা রিভিউ অলরেডি আপনারা দেখেছেন। এটা একটা হ্যান্ডেল গেমিং ডিভাইস ছিল, এবং হ্যান্ডেল হিসাবে এটা ওয়ান অফ এ কাইন্ড। এটা প্রাইসিং, এটার ফিচারগুলো সবকিছু মিলিয়ে এটা অনেক ইন্টারেস্টিং একটা প্রজেক্ট ছিল। তো এসব করেই আমাদের এই বছরটা শেষ হয়। আর এই বছরে আপনার মতে বেস্ট ল্যাপটপ কোনটা ছিল তা অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। পিসি বিল্ড হলো, পিসির ভিরোল হলো, এখন আসল খেলা তো বেঞ্চমার্কে। তো বেঞ্চমার্কের ক্ষেত্রে চলে আসছে আমি হাদি। কখনো হার্ডওয়্যার টেস্টিং, কখনো পারফরমেন্স টেস্টিং, কখনো গেমিং বা কখনো পিসি বিল্ডিং। তো এসব করে আমাদের দিন শেষে সময় কেটেছে আমাদের সিলিকন চিপগুলোর সাথে। সবগুলো বেঞ্চমার্ক কি স্মুথ ছিল? না। কখনো দেখা যাচ্ছে যে আমাদের টেম্পারেচারের কারণে আমাদের কুলারটিকে 3 থেকে 4 বার পরিবর্তন করা হয়েছে। কখনো বা দেখা যাচ্ছে যে ভুল মাদারবোর্ড বা ভুল সিপিইউর কারণে সেটিকে আবার পুনরায় বেঞ্চমার্ক করতে হয়েছে। ঘন্টার পর ঘন্টা মাল্টিপল গেম ইনস্টল করা, বেঞ্চমার্কের সফটওয়্যারগুলো ইনস্টল করা, এসব করতে করতেই দেখা যাচ্ছে সময় কেটে যায়। পিসিবি মানে কি শুধু সিরিয়াস রিভিউ করা? আসলে না। প্রোডাক্ট যখন লঞ্চ হতো তখন যখন প্রথমে ল্যাবে আসতো, যেরকম RTX 6000 Pro এবং NVIDIA DGX, এবং তখন যখন প্রোডাক্টগুলোর সাথে টেস্টিং বা বেঞ্চমার্ক করতাম তখন ভালোই লেগেছিল। দিন শেষে এই পরিশ্রম সব আপনাদের জন্যই। এই সকল টেস্টিংয়ের মাধ্যমে আপনাদের জন্য বেস্ট প্রোডাক্টটা খুঁজে বের করাই আমাদের মূল লক্ষ্য। পিসিবি স্টুডিওতে এখন অনেকগুলো টিম আছে, এবং এক এক টিম এক এক কাজ করে। কে কি কাজ করে তার অনেক কিছু জানার সুযোগও হয় না। আমি আমারগুলো বলতে পারি। আমার ফেভারিট কন্টেন্টের কথা যদি আমি বলি, তাহলে প্রথমেই আসবে আপনার অবশ্যই টিএসএমসির কন্টেন্ট। এরপরে কমপ্লিটেক্সের এন্টায়ার প্লেলিস্ট পুরোটাই ফেভারিট, এবং পুরোটাই প্রচুর পরিমাণে পেইনফুল। সকাল থেকে রাত পর্যন্ত খালি দৌড়ের উপরে ছিলাম, মোস্ট অফ দ্য টাইম 2 পায়ে। আর আপনার ওই যে ইংলিশ বলা লাগছে প্রচুর, ডিক্রিজ মি, কিল মি হিয়ার, ডিলিট মি হিয়ার, এইসব আর কি। এর বাইরে অবশ্যই ক্যান্টল ফেয়ারের কথাও থাকবে, কারণ ক্যান্টল ফেয়ারে খুব বেশি ঘোরাঘুরির সুযোগ না হইলে পরেও আপনার যা দেখা গেছে এইটাই শেখার একটা প্রসেস। এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশে অনেক তরুণ যারা আর কি আইটি বা আইটি রিলেটেড হার্ডওয়্যার নিয়ে বিজনেস করতে চান, তারা এগুলোতে অনেকটাই উৎসাহিত হবেন। এবং এর বাইরে হয়েছে ভেন্ডি অ্যাট দ্য সেম টাইম আপনার অনেকটা প্যারা দিছে, আবার অনেকটা ইন্সপায়ার করছে। আই এম প্রিটি শিওর যে অনেক ইয়াং ব্লাডরা নিজেদের ব্র্যান্ড নিয়ে বাংলাদেশে কাজ করার চেষ্টা করবে। এবং ব্র্যান্ড মানে মোস্টলি এখন হচ্ছে আপনার চায়না থেকেই বাড়ায় নিয়ে আসা হয়, তবে ইভেনচুয়ালি কেউ না কেউ দেখা যাবে এখান থেকে একজন তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে যেতেই পারে। তো এগুলো হচ্ছে পিসিবি স্টোর, ভেন্ডি, বিজনেস সাইডের কথাবার্তা। তো এতে অনেকের সাথে সম্পর্ক খারাপ হয়েছে, আবার আশা করা যায় ভালো হবে। তবে আমার মনে হয় মেইন যে উপকার যেটা পাইছে সেটা হচ্ছে আমাদের কনজিউমাররা কিছু কিছু প্রোডাক্ট খুবই 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 ভালো প্রাইসে পাইছে, এবং ওয়ারেন্টির দিক থেকে হয়তো ভালো সাপোর্ট দেওয়া গেছে। আর কন্টেন্টের কথা যদি বলি, এই বছরে পার্সোনালি আমি কন্টেন্ট একটু কম বানাইতে পারছি, বিকজ দেয়ার ওয়ার আদার থিংস টু বিল্ড। বাট এই বছরে ইনশাল্লাহ আমি আমার পুরোনো ফর্মে ফেরত আসবো। ইনশাল্লাহ আগামী 365 দিনে আপনাদের সামনে ফেরত আসবো 730টা কন্টেন্ট নিয়ে। ঠিক আছে, একটু বেশি বাড়াবাড়ি উঠে ফেলছি।